আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। অনেক দিন পর আসলাম। তো এটা হচ্ছে আমাদের পোল্যান্ডের শেষ একটা ভিডিও, যেখানে আমরা শিপে করে সোপোতের উদ্দেশ্যে যাচ্ছিলাম। সোপোত হচ্ছে পোল্যান্ডের একটা সমুদ্র বা বিচ যেটা বলেন। তো এখানে অনেক মানুষজন উঠছে, আর বিশেষ করে একটা স্কুল বা কোনো একটা সংস্থার অনেকগুলো বাচ্চা কাচ্চা উঠছে শিপে। তো যার জন্য আমাদের পুরো শিপটা ভরা। আর আমরা হচ্ছে কড়া রোদের মধ্যে মানে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম, যদিও বাতাস একটু কম ছিল। আর যেতে যেতে দেখছিলাম যে পোল্যান্ডের অনেক জায়গায় এখনো অনেক কাজ চলতেছে কনস্ট্রাকশনের, মানে জায়গায় জায়গায় কাজ চলতেছে, বিশাল বিশাল মেশিন, তো জিনিসপত্র সব কিছু, মানে ওরা এখনো ওদের শহরটাকে গুছাচ্ছে। তো আমরা যেদিক দিয়ে যাচ্ছিলাম ওইদিকে আসলে কোনো মানে বসবাসযোগ্য কোনো এরিয়া না, কিছুই না, ওটা অনেক দূরে। ওখানে অনেক বড় বড় জাহাজ ছিল, আমরা যেতে যেতে দেখতেছিলাম। সচরাচর এত বড় জাহাজ আসলে দেখা যায় না। তো এই জায়গাটা হচ্ছে ওদের এই সমুদ্রপথে অনেক আগে ওরা ব্যবসা বাণিজ্য করতো, সেই উসিলায় আর কি এখানে অনেক বড় বড় জাহাজ আছে। এমনকি আমি একটা বড় জাহাজ সম্পর্কে জানলাম, যেটাতে হচ্ছে মানে প্রাইভেটভাবে ভাড়া নিয়ে ওই জাহাজে স্টে করা যায়, থাকা যায়, ঘোরাফেরা করা যায়। এমনকি প্রাইভেট একটা নৌকা বা কি বলে স্পিড বোট ওরকম একটা থাকে আর কি বড় বড় নৌকাগুলোতে। তো সবাই এরকম আনন্দ করতে করতে যাচ্ছে, সব কিছু দেখতে দেখতে যাচ্ছে। তো এখন যেতে যেতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যে অনেকেই হয়তো বা বলবেন যে আপনাদের পোল্যান্ড ট্যুরে কত টাকার মতো খরচ হয়েছে বা কিছু। তো আসলে আমি হিসাব করে দেখলাম বাসায় আসার পরে যে আমাদের টিকিট থেকে শুরু করে ওইখানে যে আমরা ট্যাক্সি বা বয়ে, তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, এটা সেটা কেনা, তারপর রাইডে চড়া বা এই নৌকাগুলোতে চড়া টড়া সব কিছু মিলিয়ে আমাদের হচ্ছে 1 লাখ টাকার মতো খরচ হয়েছে। তো 1 লাখ টাকার মধ্যে আমরা হচ্ছে প্রায় 3 বেলার খানা, 4 দিন, তারপরে হচ্ছে আপনার এটা সেটা, মানে কোনো কিছুই আমরা মিস করি নাই, সব কিছুই করছি। তো আলহামদুলিল্লাহ আমাদের 1 লাখ টাকার মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন অনেকেই বলবে যে তাহলে তোমরা বাংলাদেশে আসলেই পারতে একটু ঘুরতে টুরতে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বাংলাদেশের খরচ আর ইউরোপ থেকে ইউরোপে ঘোরার খরচ কিন্তু অনেকটা পার্থক্য আছে। তো বাংলাদেশে হচ্ছে আমাদের দুজনের টিকিটেই প্রায় 3 লাখ টাকার মতো লেগে যেত। আর ওইখানে 1 মাস থাকা খাওয়া, তারপর হচ্ছে আবার এখানে এসে থাকা খাওয়া, ঘর ভাড়া দেওয়া, সেটা অনেক একটা বড় একটা বিষয় আমাদের জন্য। তো আমাদের যখন ইনশাল্লাহ অ্যাবিলিটি হবে তখন অবশ্যই আমরা দেশের জন্য রওনা হব। তো এই জন্য আর কি আমরা আশেপাশে একটু ঘুরে নিছি। আর যে জাহাজটার কথা বলতেছিলাম এটা হচ্ছে সেই বড় একটা জাহাজ। এটাকে আসলে আমি সুন্দর করে রোটেট করতে পারতেছিলাম না, কারণ এইটা তখন আমি লম্বা করে ভিডিও করছি, যার জন্য এটা এরকমভাবেই আর কি দেখা যাচ্ছে। তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আর কি। বোটের উপরে যারা ছিল, যারা বোটের যে ছাদ মানে জাহাজের ছাদে বসে এনজয় করতেছিল, রোদ উপভোগ করতেছিল, তো তাদেরকে সবাই বাচ্চারা বাই দিচ্ছিল, হাই দিচ্ছিল, তো তারাও রিপিটে বাই হাই দিচ্ছিল। আর ওই ছোট ছোট যেগুলো ঝুলানো দেখতেছেন এগুলোই হচ্ছে স্পিড বোট, নৌকার মতো এখান থেকে নামার জন্য। তো আমি শুধু চিন্তা করি যে মানুষকে আল্লাহ কত বুদ্ধি দিচ্ছে, যে মানুষ কত বড় বড় কত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ফেলে বুদ্ধি খাটিয়ে। মানে এগুলো মাঝে মাঝে আমাদের মতো সাধারণ মানুষদের মাথায় আসলে এগুলো কখনো ঢুকবেও না, আর কাজও করবে না। তো যাই হোক, এটা দেখতে দেখতে যাচ্ছিলাম, যেতে যেতে আমরা সোপোতের বিচে এসে পড়ছি। তো বিচটা খুবই সুন্দর ছিল, লোকেশনটাও খুব সুন্দর ছিল, কিন্তু এখানে সমস্যা হচ্ছে বিচে নামতে গেলে আপনাকে এই রেলি বা দেয়ালটা ক্রস করে গিয়ে নামতে হবে। তারপর আপনি গোসল করলেন, যা করলেন করে আবার এইটা ক্রস করে আসতে হবে। ওরা একটা সীমানা দিয়ে রাখছিল আর কি বিচে। আর এই জায়গাটা হচ্ছে একটা ধ্বংস উৎসব, যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা বোমার বিস্ফোরণে মেবি এরকম হয়েছে। আমি ইতিহাসগুলো পড়ছিলাম বাট ভুলে গেছি। আর এই সোপোতের পাশে হচ্ছে ভিতরের জায়গাগুলোতে ওদের সব দর্শনীয় স্থান। আর এখন হচ্ছে আমি ওই ভাঙা বাড়িটার ভিতরে যাব। এইটাও হচ্ছে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা মানে ধ্বংসযোগ্য জায়গা। যাই হোক, এখানে আশেপাশে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওদের নষ্ট হয়ে গেছিলো আর কি বোমার আঘাতে। তো এই যে আমি আস্তে আস্তে করে ভিতরে ঢুকতেছিলাম, আর এখানে আবার লেখাও ছিল যে আপনি আপনার নিজের ঝুঁকিতে ভেতরে ঢুকবেন, কারণ ভবনটা এত ঝুঁকিপূর্ণ ছিল বলার মতো না।
তো আমরা আরও কয়েকজন শুধু সামনাসামনি গিয়ে একটুখানি দেখেই তারপর এসে পড়ছি, আর নিচে নামারও সাহস করি নাই বা আর ঘুরে ফিরে দেখারও সাহস করি নাই। মানে আমি যে ঢুকছি এটাই অনেক। তারপর অনেকখানি হেঁটে 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 এই পাহাড়ের কাছে আসলাম, কিন্তু পাহাড়ের উপরে কিন্তু এখনও উঠি নাই। এই যে নিচে আমি দেখছেন অনেক দূর হাইটে আসছি, এখনও উঠতে পারি নাই। তো আরও অনেক রাস্তা বাকি, বাচ্চারা সবাই দৌড়াচ্ছে, সবাই উঠতেছে। তো অনেক কষ্ট করে অবশেষে এই পাহাড়ের এই স্ট্যাচুটা দেখার জন্য উঠতে পারলাম। উঠে একটু ছবি টবি তুললাম আমরা, তারপর হচ্ছে একটু ঘোরাঘুরি করলাম। আর বাচ্চারা ততক্ষণ এসে পড়ছে, আমাদের সাথের স্কুলের বাচ্চাগুলা এসে ওরা তো হই হই রই রই করে একদম পুরোটা স্ট্যাচু ঘেরাও করে ফেলছে। পরে আমি বকরকে বলতেছি চলো আমরা নেমে যাই, ওরা মনে হয় একটা গ্রুপ ফটো তুলবে বা কিছু, তা আমরা দুজন থাইকে আর কি করব। যদিও আমাদের দুজনকে সেমই লাগতেছিল ওদের সাথে। দাঁড়াও এখন বলো। যেগুলো দেখতেছেন না সব আমার চালে বালি আজকে আমি ছাত্র মানে ছাত্রদেরকে সাপোর্ট করার জন্য সব বাইরে ডাকতেছি। তা আমিও পোল্যান্ডে বসে ছাত্র আন্দোলন করবো, যেটা বলে শিক্ষার্থী বা ছাত্রদের নিয়ে আমি ওদেরকে নিয়ে পোল্যান্ডে আন্দোলন করতেছি। সবাইকে দেখো একটুখানি, সব এগুলো আমার ঠিক আছে। তো আমরা কোটা বিরোধী করতে চাই, কোটা আমরা চাই না, কোটা চলবে না। পরে ওখান থেকে ঘুরে ফিরে এসে আমরা অন্য আরেকটা জায়গায় আসলাম। এখানে এসে আরেকটা স্ট্যাচু দেখলাম, এটাও একটুখানি আমি ছবি তুলে নিলাম। এটা দেখতে ওই আগেরটার মতোই ছিল, কিন্তু আগেরটা একটু অন্যরকম ছিল, এটা একটু অন্যরকম। ওদের দেশের বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র ওরা হয়তো বা এখানে খোদাই করে লিখে রাখছে। যাই হোক, এখানে বসে আমরা একটু আরাম করতেছিলাম গাছের ছায়ায় বসে, যেহেতু প্রচণ্ড রোদ ছিল আর বাহির মানে রোদের মধ্যে বেশিক্ষণ বসে থাকা যাচ্ছিল না। তো এখানে বসে বসে একটু আরাম করলাম। তারপরে চলে গেলাম একটা আইসক্রিম খেতে। আইসক্রিমটা খুবই মজা ছিল। আইসক্রিমটা একদম বাংলাদেশের 15 টাকার মালাই আইসক্রিমের মতো। সরি, মালাই আইসক্রিমটা এখন 20 টাকা হয়ে গেছে। যাই হোক, তো আইসক্রিম খেয়ে হচ্ছে আমরা অ্যাপার্টমেন্টের দিকে গেলাম একটু আরাম করার জন্য বসে। তো আমরা ভাবছিলাম যে অ্যাপার্টমেন্টের দোলনাতে একটু বসে দোল খাবো। ও মা, গিয়ে দেখি কি দোলনাটাও ছুটানো, এমনকি টেবিল, তারপরে বসার জায়গাটা সব কিছু ছুটানো। মনে হয় উঠায় ফেলছে, এখন নতুন করে কিছু বসাবে বা কিছু একটা করবে, ঠিকঠাক করবে হয়তো বা। তো এটা দেখে আমাদের মন খারাপ হয়ে গেল, যে কারণ আগের 2 দিন যদি দোলনা খাইতাম তাহলে আর আফসোস থাকতো না। আর এই যে এই ফুলগুলো খুবই সুন্দর ছিল, আর এগুলোর ঘ্রাণও খুব সুন্দর ছিল। তারপরে হচ্ছে আমরা বিকালের দিকে একটু নাস্তা টাস্তা খাওয়ার জন্য একটা দোকানে গেলাম। তো যাওয়ার পরে আমার হাজব্যান্ড হচ্ছে সে ফ্রেশ জুস অর্ডার করছে, আপেল সিন আর হচ্ছে প্যাশন বা কিছু একটা হবে, ভুলে গেছি। তো জুসটা ভাই এত ফ্রেশই দিছিল যে শুধু ফলের রস, মানে এত টক চিনি ছাড়া জুস। তারপর ছিল আমি একটা ডেজার্ট নিয়েছিলাম, এটা যে ওরা আমার কি ডেজার্ট দিল আমি বুঝলাম না, মানে আমারটা পুরাই ফালতু ছিল। আর বক্করের নিছিল চিজ কেক, তো বক্করেরটা তাও একটু মজা ছিল, মানে ওর চিজ কেকটা আসলেই ভালো ছিল। তারপর হচ্ছে আমরা আবার একটু ঘুরতে বের হয়েছি আশেপাশে। তো ঘুরে দেখি যে এখানে 2 মিনিট যে এটা ঝুলে থাকতে পারবে তাকে ওই দেশের টাকায় 200 জলতি দিবে, মানে 200 জলতি ওকে গিফট করবে। কিন্তু 2 মিনিট পর্যন্ত কেউ এটা ঝুলে থাকতে পারে না, মানে এটা খুবই একটা কষ্টের জিনিস। এটা আমার কাছে মনে হয়েছে কি জানেন, টাকা কামানোর জন্য একটা সহজ উপায়। জাস্ট এরকম একটা বানায় নিয়ে জাস্ট সবাই দাঁড়া করায় রাখবে, কেউ জিতবো না কিছু না, কিন্তু মাঝখান দিয়ে ওরা 30 টাকা করে নিয়ে যাবে। এই হইল অবস্থা। এরপর আমরা রাতের দিকে গিয়েছিলাম ওদের একটা জাদুঘরে। সেখানে মানুষগুলাকে এরকমভাবে গুছায় রাখছে, এমনভাবে ওরা স্ট্যাচু তৈরি করছে। মানে প্রথমে তো আমি আর বকর ভাবছি যে এগুলোর ভিতরে হয়তো বা রিয়েল মানুষও থাকতে পারে যারা আমাদেরকে ভয় দেখাবে। তা আমি মানে ভয়ে ঢুকতে চাইতেছিলাম না। পরে দেখি যে না, মানুষগুলোর মধ্যে কোনোটাই রিয়েল ছিল না, এগুলো এমনি আর কি বানায় রাখছে, ফেক। আর এটা হচ্ছে পৃথিবীর অনেক স্বনামধন্য ব্যক্তি টেক্তি ওদেরকে এখানে আর কি রিক্রিয়েট করছে স্ট্যাচুর মাধ্যমে। আর ভূতের একটা জায়গা ছিল, ওইটাও আমরা দেখছি, কিন্তু বিশ্বাস করেন ওদের ভূতের ঘরগুলা এত ভয়ঙ্কর ছিল যে মানে ভিডিও করব ওই মানে জায়গাটা বা সুযোগটাই হয় নাই। কারণ ফোন কেমনে ধরুম, কারণ আমি তো জানি না যে কোন দিক থেকে কোন জিনিসটা এসে আমাকে ভয় দেখাবে বা কি করবে। সেজন্য ভূতের ঘরে যে আমরা কি দেখছি সেটা
ভিডিও করতে পারি নাই। আর ওটা একদমই অন্ধকার ছিল, একদম পুরো রিয়েল একটা ভূতের মানে ফিলিংস দিছে ওরা আর কি আমাদেরকে। তো বক্কর এখানে কিছু কিছু মানুষের সাথে ছবি তুলতেছে। ডোনাল্ড ট্রাম্প ছিল, বারাক ওবামা ছিল, তারপর কিছু বিখ্যাত সিঙ্গার ছিল ইংলিশ। তারপরে যে এই লোকটাকে তো আমরা সবাই চিনি, সমুদ্রের ডাকু, একেও সাজায় রাখছে, একেও ছাড় দেয় নাই ওরা। তারপরে এগুলো দেখে দেখে আমরা বাইরে বের হয়ে গেলাম। গিয়ে দেখে একটা লোক জোকারের বেশি সুন্দর করে আপনাদের হাওয়াই মিঠাই বিক্রি করতেছে। তো বাচ্চারা সেটা খাচ্ছে, আমি দেখেই খুশি। আমি হাওয়াই মিঠাইয়ের প্রতি তো আকর্ষণ ছিল না আমার। তারপর হচ্ছে আমরা রাতের একটু শহর দেখলাম। রাতের শহরটা খুবই সুন্দর লাগতেছিল। এটা হচ্ছে আমাদের মানে প্রথম মনে হয় রাতে আর কি বাইরে বের হয়েছি। আর প্রথম দুদিন হচ্ছে আমরা তাড়াতাড়ি ঘরে চলে গেছিলাম, আর শেষ দুদিন একটু দেরি করেই আর কি অ্যাপার্টমেন্টে ফিরছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরটা অনেক ভালো ছিল আর অনেক ভালো কাটছে আমাদের দিনগুলো। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আর জামাইকেও ধন্যবাদ। পরের দিন ওদের শহর দেখতে বের হয়েছি। মেইন যে ট্রেন স্টেশন সেখানে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য, কিছু ঘুরে ফিরে দেখার জন্য। কিন্তু আমার কাছে কিচ্ছু পছন্দ হয়নি, আর আমার কিচ্ছু ভালো লাগে না এই যে আমি কিছু কিনবো। তো তারপর শুধু ওগুলো ঘোরাফেরা করে আমরা এসে পড়ছি। আর আমরা ভাবছিলাম যে বাসে করে আমরা এয়ারপোর্টের দিকে যাব, কিন্তু বুঝতেছিলাম না যে কিভাবে টিকিট কাটবো, কি করব। তো এই জন্য আর বাস নেই, পরে ট্যাক্সি করি আর কি এয়ারপোর্টে গেছিলাম আমরা। আর এদিকে হচ্ছে বাচ্চারা পানির মধ্যে দুষ্টামি করতেছে। তো এর মধ্যে আমার খুব ক্ষুধা লাগছে। তারপর আমরা দুপুরে খাওয়ার জন্য গেলাম। এটা ছিল আমাদের মানে পরের দিনের ভিডিও আর কি। তো এখানে আমরা নান নিয়েছিলাম, চাউমিন ছিল, তারপর হচ্ছে আপনার একটা রোল ছিল, তারপরে বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি, চিকেন কষা, এগুলো ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা এসে পড়ছি এয়ারপোর্টে। তারপর আপনার এয়ারপোর্টে এসে চকলেটের বারগুলো দেখতেছিলাম, যে ডান্স লেখা, অনেক ডেকোরেশন করা, ওদের ঐতিহাসিক জায়গার ছবি দিয়ে চকলেটের ডেকোরেশন করা, এগুলো ঘুরে ঘুরে আর কি দেখতেছিলাম এয়ারপোর্টে। কিন্তু এয়ারপোর্টে আইসা দেখে আরেক ঝামেলা, আমাদের ফ্লাইট ডিলে করতে 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 মেবি 12টার পরে আমরা ফ্লাইটে উঠছি আর কি। তো বাসে আসতে আসতে প্রায় 3টা বাজছে আমাদের। 9টার ফ্লাইট, এত দেরি করে দিচ্ছে আর কি। তো এখানে আবু বকর কিছু পারফিউম দেখতেছিল, কিন্তু দেখলো যে এখানের পারফিউম আমাদের সুইডেনের থেকে অনেক বেশি দাম ছিল এয়ারপোর্টে, তাই আর তখন কেনে নাই। আর এখানে সবাই আমরা অপেক্ষা করতেছিলাম প্লেনের জন্য, অথচ আমাদের প্লেন শুধু দেরিই করছে আর দেরিই করছে। ভাগ্যিস বাচ্চাদের খেলার জায়গা ছিল, নইলে প্রত্যেকটা বাবা মা বিরক্ত হয়ে যেত বাচ্চাদের সামলাইতে সামলাইতে। আর আমাদের ফ্লাইটটা ডিলে করার কারণে ওরা আমাদেরকে 30 জলতি ফেরত দিছে, দুজনের 15 জলতি করে, যাতে আমরা কিছু খাবার খেতে পারি রাতে। তারপরে বক্কর আগে গেল, গিয়ে একটু খাবার টাবার কিনে নিয়ে আসছে। তো 30 জলতির মধ্যে তেমন কিছুই পাওয়া যায় না, জাস্ট ও একটা মাক্কা কিনে নিয়ে আইসা পড়ছিল। ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, কারণ এরপরে আমি অনেক টায়ার্ড ছিলাম আর কোনো কিছু ভিডিও করতে ইচ্ছা করতেছিল না। আর এরপর আমরা বাসায় চলে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যদিও আমি একটু অলস, কিন্তু আমি চেষ্টা করি অ্যাক্টিভ থাকার আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।